মেজো, বড়িতে কালো জিরে দিয়েছিলি তো? না দিদি, ঠাকুরজি যে বারণ করলো। তুমি জানো তো, নিরামিষ শেষ হলে তার কথাই শেষ কথা। সে আর জানি নে, এই বাড়িতে সেই বউ হয়ে আসা স্তক দেখছি। এই নিরামিষ শেষ হলে তিনি যা বলবেন তাই শেষ কথা। অবশ্য তখন তিনি একাই বিধবা ছিলেন এই সংসারে। তারপর তো কপাল পুড়িয়ে আমরা দুই ভাজও ঢুকলাম এই একই হেসেলে। কিন্তু আমাদের ইচ্ছারও যে কোনো দাম থাকতে পারে সে কথা ঠাকুরজি মানেনি না। চুপ করো দিদি, ঠাকুরজি আসছে। হ্যাঁ রে বড়, তোর নকশা তোলা যে দেখি শেষই হতে চায় না। তার জন্য কি সংসারের কোনো কাজ পড়ে আছে ঠাকুরজি? আমি থাকতে বাপ মা মরা পুলিনের সংসারে কোনো কাজ পড়ে থাকবে? তেমন বাপের বিটি এই সুরবালা নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি চোখ বুঝলে ভাইটার যে কি দুর্গতি ঘটবে। ভেবো না ঠাকুরজি, তোমার ভাইটি আমাদের কাছে ফেলনা নয়, ঠাকুরপো। আর শুধু ঠাকুরপোই কেন, বিয়ে হয়ে যখন এ বাড়িতে এলুম তারপর কতদিন পুলিনকে খাইয়ে দাইয়ে দিতে হয়েছে। সে তো আমারও ছোট ভাইয়ের মতন। ভাইয়ের মতো আর নিজের ভাইতে বিস্তর ফারাক। এ কথা তুমি বলতে পারলে ঠাকুরজি? আমাকে বা দিদিকে কখনো দেখেছো ঠাকুরপুকে অছেদ্দা করতে? অচ্ছেদ্যা? সে তো শুধু এ সংসারে আমাদের এই দুই ভাজের বেলাতে। একে বাজা, তাই স্বামী খাকি বিধবা। কপাল 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 বলে মাথা চাপড়িও না তো দিদি। এ সংসারে কি বাজা আর কেউ নেই? তোর সাহস তো বড় কম নয়, তুই আমাকে ঠেস দিয়ে কথা বলছিস। সবটাতে নিজের গায়ে ঝোল টেনো না ঠাকুরজি। তুমি কি এই বংশের বউ যে তোমাকে দিয়ে বংশ রক্ষা হবে? বুঝো না বোঝার ভান করো। না রে মেজো, বড় ঠিকই বলেছে। অকালে দুটো ভাই নিঃসন্তান অবস্থায় চলে গেল। বাবা নাতির মুখ দেখবে বলে 15 বছর বয়সে পুলিনের বিয়ে দিল। আশায় আশায় দিন কেটে গেল, বাবাও চলে গেল, তারপর মাও চলে গেল। নাতির মুখ দেখা আর হলো না। জানিস তো, তখন ছোটর বয়স ছিল এই বছর 10। 15 বছর হয়ে গেল ছোট বউ এ বাড়িতে এসছে। 25 বছর বয়স হয়ে গেল ছোটর। আর কবে বিয়ে? কপাল কপাল। বাড়িতে একটা বাচ্চা না থাকলে সবই যেন কেমন মরুভূমির মতো লাগে। একটা বাচ্চাকে নাওয়ানো, খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে নিয়ে ঘাটাঘাটি করার যে কি সুখ। বিয়ের আগে সব থেকে ছোট বোনটাকে দিয়ে সেই সুখ মিটিয়েছিলাম কিছুদিন। বিয়ের পরে পুলিনকে নিয়ে খানিকটা। শূন্য কোল নিয়ে কেটে গেল সারাটা জীবন। কি রে ছোট, তোর মুখে যে দেখি গনগনে আগুন। স্বাদের নেমন্তন্নে গিয়েছিলি না? কেউ কিছু বলেছে নাকি? বল ছোট বল। বল। স্ত্রী আচারের নেমন্তন্নে আমি আর কখনো যাব না দিদি, কখনো যাব না। দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নহি। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে। কি গো, শুয়ে পড়লে যে? শোনো শোনো। দূর বাবু, ভাল লাগছে না। আহা, তোমার মন ভালো করার জন্যই তো পড়ছি চিত্রাঙ্গদার গপ্প। ও গপ্প আমি জানি, জানো? মহাভারতের গপ্প তো। হ্যাঁ, মহাভারতের না, এটা রবি ঠাকুরের চিত্রাঙ্গদা। যে ঠাকুরেরও হোক না বাপু, গপ্প তো সেই একই।
ডাকাবুকো একটা মেয়ে ছিল, দেখতে খারাপ ছিল, যুদ্ধ টুদ্ধ করতো, অর্জুনকে দেখে পটে গিয়েছে। আহ সুশীলা, কি ভাষা উঠে গিয়েছিল? বলো অর্জুনকে দেখে ভালোবেসে ফেলেছিল বা অর্জুনের প্রেমে পড়েছিল? ওই হলো, ঘটনাটা তো একই। না না, তা হলেও একটা এই শোনো, দেখো অত খারাপ দেখতে একটা মেয়ে, তারও কিন্তু বিয়ের পর একটা বাচ্চা হয়েছিল। কি যেন নাম ছিল ছেলেটার, কেউ ঘটনাটা একটা নাম। এইবার বুঝেছি। কি বুঝেছো? ওই সেই পুরনো ভূত আবার ঘাড়ে চেপেছে। তোমার আর কি? তুমি তো দিব্যি আছো। তুমিও দিব্যি থাকলেই তো পারো। না, আমার তো আর গন্ডারের চামড়া নয়। ভাগ্যিস। তোমার এত নরম চামড়া বলেই না হাত বুলিয়ে কত সুখ পায়। জ্বালিয়ে না তো, আমি মরছি আমার নিজের জ্বালায়। কেন কেন জল বলো তো এসব তুচ্ছ ব্যাপার নিয়ে চিন্তা করে? চিত্রাঙ্গদাকে দেখো, কিরম সোজাসুজি অর্জুনকে বলে দিল, পুজো করে মাথায় তুলে রাখলে চলবে না, অবহেলা করে পেছনে ফেলে রাখলেও চলবে না। কাজে কর্মে সুখে দুঃখে সব সময় যদি আমাকে পাশে রাখতে পারো, তবেই সম্পূর্ণ চিনতে পারবে আমাকে। বিয়ের 15 বছর পরে আমাকে তো আর তোমার চিনতে কিছু বাকি নেই, তাই সর্বক্ষণ পাশে পাশে থাকার কথা কোন মুখে বলি বলো? তার থেকে এক কাজ করো, চিত্রাঙ্গদার মতো কোনো এক বিদ্যেধরীকে তুমি বিয়ে করে নাও। ফুলশয্যার রাতে তার মুখ থেকেই না হয় ওসব কথা শোনো। তোমার নিজের, আমার ননদ ভাজেদের, পাড়া প্রতিবেশীদের সবারই জ্বালা জুড়বে, তোমারও স্বাদ মিটবে। রক্ষে করো বাবা। একা আরামে রক্ষে নেই সুগ্রীব দোসর। পেটে খিদে মুখে লাজ। এই, এখন আমার যে খিদেটা পেয়েছে না, সেটা কিন্তু পেটের নয়, সেটা কিন্তু আমি লাজ লজ্জা বিসর্জন নিয়ে ঠিক আদায় করে নেব। এই দেখো, বলছি যে চিত্রাঙ্গদার ছেলেটার নামটা যেন কি ছিল? এরম অসময় এরম অদ্ভুত প্রশ্ন কেউ করে? অসময় মানে? করছিলাম নিজের বউকে আদর, সেখানে পরের বউয়ের বাচ্চার নাম জিজ্ঞেস করার কি প্রয়োজন পড়লো? বব্রু বাহন। কি? বব্রু বাহন। আমলো যা, তার মানে কি? বব্রু হচ্ছে শিব বা বিষ্ণু বা আগুন, মানে ওই শিব বিষ্ণু বা আগুনকে যারা বহন করে নিয়ে যায় তাদের বলা হয় বব্রু বাহন। তা এমন খটোমটো নাম রেখেছিল কেন নিজের ছেলে? রেখেছিল যাতে পুলিন বিহারী তার বউকে আদর করতে না পারে। হ্যাঁ গো, হুম, রাগ হয়েছে। না গো, হয়েছিল। না হে পুলিনি, এটা কিন্তু কোনো কাজের কথা না। শাহজাহান যে শাহজাহান, অত বড় সম্রাট, যে কিনা বইয়ের প্রেমে মাতোয়ারা হয়ে এবার তাজমহল বানিয়ে ফেললো, তারও হারেম ভর্তি বিবি ছিল। তুমি কি না এই পত্নী প্রেমে একেবারে যাকে বলে মাতোয়ারা হয়ে এই পরপরের কথা ভাবছো না, এটা কিন্তু ঠিক না। তাছাড়া তাছাড়া শাস্ত্রে বলেছে যে সর্বমত্তন্তম গর্হিতম, হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণে যে 86 রকম নরকের কথা বলা আছে, তার মধ্যে একটা হচ্ছে পুত নরক, ভয়ঙ্কর ভয়ঙ্কর। তো সেই পুত নরক থেকে যে ত্রাণ করে সেই হচ্ছে পুত্র। পুত্র তোমাদের কথা অনুযায়ী সেই একটি মাত্র নরক থেকে বাঁচবার জন্য আমি না আরেকটি বিয়ে করব, কিন্তু বাকি 50টা নরক থেকে আমাকে কে বাঁচাবে শুনি? কলকাতায় থেকে কলেজে পড়াশোনা করেছো তো, সেই গুমরে সবকিছু কি ভারী রসিক। ভাবো, স্বর্গ নরক সবই হচ্ছে ধাপ্পা। না না, ধাপ্পা নয়, ধাপ্পা নয়, তবে কল্পনা। কল্পনা? শোনো কথা, তা নয় তো কি? হিন্দুরা বলে 86টা নরক, মুসলমান বলে 7টা, বৌদ্ধরা বলে না না 7টা নয় 8টা, আবার খ্রিস্টানরা বলে সব বাজে কথা, নরক শুধু একটাই।
সেই নরকের বর্ণনা নিয়েও কত লেখালেখি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ দেয়নি, সবাই লিখেছে। তা সকলেই যখন লিখেছে তাহলে তুমি কল্পনা বলছো না? তার কারণ কেউ তো আর নরক থেকে ঘুরে এসে লেখেনি, যা লিখেছে সবই মর্তধামে বসে। কাজেই কোনো জায়গার বিবরণ বর্ণনা যদি সেই জায়গায় না গিয়ে লিখতে হয়, তাহলে কল্পনার উপর নির্ভর করা ছাড়া আর কি গতি আছে বল? এই কি বলে এনে তর্ক, তোমার সঙ্গে না কোনো কথাই বলা যায়। না না, বেশ, কল্পনাই হলো, তোমার কথা কল্পনাই হলো, কিন্তু তুমি যে বাস্তবটাকে অস্বীকার করছো। কোন বাস্তব? ধরো তুমি যদি অপুত্রক অবস্থায় চক্ষুটি বোঝো, তাহলে তোমার এই বিশাল সম্পত্তি জমিদারি পারবতে লুটে পুটে খাবে। হ্যাঁ, দেখো, সম্পত্তি রক্ষার বন্দোবস্ত ঠিকঠাক না থাকলে যে কোনো ভূতেই তা লুটে খেতে পারে। কিন্তু সেই বন্দোবস্তর একমাত্র উপায় কি পুত্রার্থে ক্রিয়তে ভার্যা? দেখো দেখো পুলিন, সকলেই জানে যে নরেশ দত্ত হচ্ছে একেবারে সাফ কথার মানুষ। কোনো সত্যি কথাই তার মুখে আটকায় না, তা সে যত অপ্রিয় সত্যই হোক না কেন। তাই পরিষ্কার বলছি ভাই, দেখো, ওই বউয়ের ভয়ে তুমি যদি দ্বিতীয়বার বিবাহ না করো, মানে পিতৃপুরুষের জলপিণ্ড পাবার উপায়কে পণ্ড করো, তাহলে তুমি শুধু স্ত্রৈণই নয়, তুমি একটি নরাধম। তাহলে তো সেই ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত, তাই না নরেশ? বিয়ের কথা বলার দরকার কি পুলিন? তার চেয়ে সোজাসুজি বললেই পারো যে সদুপদেশ দেয় যে বন্ধু, তুমি বরঞ্চ তাকেও ত্যাগ করতে পারো, কিন্তু তবু দ্বিতীয় বিবাহ আমি করিব না। পরকালের সুখের কথা ভেবে আমি ইহকালের স্ত্রীকে অসুখী করতে পারবো না। তার জন্য তোমরা আমার সামনে বা আড়ালে আমাকে যত খুশি গাল দিতে পারো। কাকে গালাগালি দিচ্ছে পুলিন? আরে আরে ঘোষদা, আসুন আসুন। কলকাতা থেকে কবে ফিরলেন? কাল রাতে। এই যে ধীরেন, নরেশ, কেমন আছো তোমরা সব? কুশলই আছি। আছেন তো কদিন? বসুন বসুন বসুন। আসুন। হ্যাঁ, আছি কদিন। এদিকে মহালের কাজে একটা সমস্যা দেখা দিয়েছে, তাই নায়েব মশার জরুরি তলব পেয়ে আমাকে ছুটে আসতে হয়েছে। এদিককার কাজ একটু সামলে দিয়ে আবার কলকাতায় ফিরে যাব। আপনার শ্যালকের সেই মামলার কাজে? ভায়া তো পশ্চিমে পোস্টেড, আসতে পারছে না, তাই মামলার তদবির তদারকিটা আমাকেই করতে হয়। সে যাকগে, গালাগালিটা কি নিয়ে শুনি? ও কিছু না। হ্যাঁ, ওই ইয়ে মানে বন্ধু বান্ধবদের মধ্যে যেরকম কথা চালাচালি হয় আর কি। ঘোষদার সামনে ব্যাপারটা চেপে যেতে চাইছো নরেশ? গোপন কিছু নাকি? না না ঘোষদা, গোপনীয় কিছু নয়। এই ধীরেন, নরেশ, এরা তো আমার বাল্য বন্ধু, আমার হিতৈষী। এরা আমাকে বোঝাবার চেষ্টা করছে যে বংশ রক্ষা করার জন্য আমার উচিত আরেকটি বিবাহ করা। কিন্তু আমি কিছুতেই এদের এই কথা কানে তুলছি। তুমি বা এমন অবুঝপানা করছো কেন? আমি তো অবুঝি, আমি তো ত্রৈণ, নরাধম, ইমপ্র্যাকটিক্যাল। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় সে সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণা নেই। তুমি এসব শুনে কি বলবে? আমি আর কি বলবো বলুন? আমি বলেছি যে পরকালের সুখের কথা ভেবে ইহকালের স্ত্রীকে আমি অসুখী দেখতে চাই না। এই ঠিক কথা বলেছো, শিক্ষিত মানুষের মতো কথা বলেছো। এই জানিস তো, সেদিনকে মৃত্যুদের বাড়িতে স্বাদের নেমন্তন্নে গিয়ে সুশীলাকে খুব হেনস্থা হতে হয়েছে। হেনস্থা? হ্যাঁ। কেন? কেন আবার? তাই? হ্যাঁ। ওই জন্য সেদিন ছোট ও বাড়ি থেকে এসে বলেছিল যে স্ত্রী আচারের নেমন্তন্নে সে আর কখনো যাবে না। খুব অন্যায় করছে ছোট, খুব অন্যায় করছে। কি অন্যায়? কি অন্যায় আবার কি? তুই যখন জানিসই যে তোরা বাচ্চা কাচ্চা কোনোদিন হবে না, তাহলে তুই কেন পুলিনকে রাজি করাচ্ছিস না আর একটা বিয়ে করার জন্যে? তুই কথাটা না পারলে সে কথাটা বলে কি করে? ঠিক বলেছো ঠাকুরজি। বাড়ির একমাত্র পুরুষটার বউ তুই, বংশ রক্ষার দায়িত্ব তোরই। ঠিক বলেছ, একটা ডাগরডুগুর মেয়ের সঙ্গে ঠাকুরপুর বিয়েটা দিয়ে দিতে পারলেই। এই চুপ চুপ, ছোট আসছে। হ্যাঁ গো বর্দি, নিরামিষ আসলে আজ কি রান্না হচ্ছে গো?
ঠাকুরজি যা যা বলেছে তাই হবে। আজ যে অত খোঁজ নিচ্ছিস বড়? হ্যাঁ রে, পুলিন কি কিছু খেতে চেয়েছে? কালকে বলছিলেন যে অনেকদিন লাউ দিয়ে তরকারি খাননি। উমা, এই এতক্ষণে সেই কথা বলতে হয়? তাতে কি হয়েছে, এই তো লাউ তো রয়েছে। বড়িও আছে, আর আশেষেলে আজকে দেখেছি চিংড়ি মাছও আছে। তাহলে ওই নিরামিষ শেষ এলে আমাদের বড়ি দিয়ে হোক। আর বামুনকে বলে দিচ্ছি কুচো চিংড়ি দিয়ে আমি শেষ হলে। কি না, মনের মধ্যে কথা পুষে লাভ নেই, কথাটা বলেই ফেলি। হ্যাঁ, বা আমরা ছাড়া আর কেই বা বলবে বলো? হ্যাঁ, বলে ফেলাই ভালো। দেখ ছোট, পুলিনের যদি কোনোদিন কিছু খেতে স্বাদ হয়, তাহলে সে কথাটা সে কাকে বলবে? আমাকে। আমাকে, আমাকেও। হ্যাঁ তোকেও। কিন্তু তার যদি একটা সন্তানের স্বাদ হয়, তাহলে সে কাকে বলবে? আমাকে? আমাকে? না, কাউকেই সে এ কথা বলতে পারবে না। তাকে আমি চিনি, সে আমার ভাই। সে আমারও ভাইয়ের মতো, তাকে আমিও চিনি। সে আমার ঠাকুরপো, তাকে আমিও চিনি। এ কথাটা সে তোকেও বলতে পারবে না। তাহলে তুমি বলো, আমার কি করা উচিত? তুই এ বাড়ির বউ, তোর কর্তব্য তুই জানিস। তুই একমাত্র পারিস বংশ রক্ষা করতে। ধরে বেঁধে যেমন করে পারিস পুলিনকে রাজি কর। আমরা ওর আর একটা বেদ। আমি চেষ্টা করি। কথা দিলি? আর চিন্তা নেই, ঠাকুর ঠাকুর নিশ্চিন্ত হ। ঠাকুর তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে, দেখিস ছোট। আহারে বেচারা, নিজের মুখে সতীন আনবার কথা বলতে হবে ওকে। পুলিনের জন্য লাউ রাঁধতে হবে, মনে আছে তোদের?